আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনী সহ 11 জেলায় বানভাসী মানুষের বাড়ছে দুর্ভোগ, খাদ্য ও নিত্যপণ্যের তীব্র সংকট, দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে আরও 6টি মামলা, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবি বিএনপি নেতা মেজর হাফিজের। এবং 37 দিন বন্ধ থাকার পর চালু হলো মেট্রো রেল, স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত। ফেনী সহ 11 জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য, খাবার পানি ও নিত্যপণ্যের জন্য চলছে হাহাকার। অনেক এলাকায় হেলিকপ্টার ছাড়া পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় কুমিল্লা, খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেখা দিয়েছে খাবার পানির সংকট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসী মানুষ। এদিকে সরবরাহ কমে যাওয়ায় দুর্গত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বেড়েছে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা ও ফেনীর পানি নোয়াখালী হয়ে নামতে থাকায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, ডুবে গেছে নিম্নাঞ্চল। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উঁচু স্থানগুলো থেকে জলাবদ্ধতা নিরসনে ভাটার সময় স্লুইস গেট খুলে দিয়ে জোয়ারের সময় আবার তা আটকে দেওয়া হচ্ছে। বন্যায় শুধুমাত্র এই জেলায় মৎস্য খাতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে 2-1 দিনের মধ্যে এই জেলা থেকে পানি কমতে পারে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন। ভারী বর্ষণ এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, পানি প্রায় অনেকগুলি বৃদ্ধি পাইছে। আমাদের এখন রান্না বান্না করার কোনো পরিস্থিতি নাই, এক পর্যায়ে না খেয়ে থাকার মতো অবস্থা। আমাদের জীবন এখন দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। এই অঞ্চলের পানি আগের থেকে 1 থেকে 2 হাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভারী বর্ষণ এবং বৃষ্টির কারণে। সবার ঘরবাড়ির মধ্যে পানি উড়ে গেছে, গরু ছাগল মানুষ খুব অসুবিধা আছে, দেশের অবস্থা খুব ভয়াবহ। কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে এখনো প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। নৌকা ও ট্রলার স্বল্পতায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এখনো জেলায় 7.5 লাখ মানুষ পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 50,000-এর বেশি মানুষ। খাগড়াছড়িতে প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বানের পানিতে ধসে গেছে কাঁচা ও আধা পাকা ঘর। এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্য ও নগদ 12.5 লাখ টাকা বরাদ্দ থাকলেও রাস্তা ও সেতুর ক্ষতি হওয়ায় স্থানীয়দের কাছে এসব সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো বইছে বিপদসীমার ওপরে। 60টি গ্রামে পানিবন্দী 2 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট ও পানিবাহিত নানা রোগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না পাহাড়ি এই জনপদে। এদিকে বানভাসী মানুষের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ করছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এই মুহূর্তে নোয়াখালীর সেনবাগ চাঁদপুর এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। নোয়াখালীর সেনবাগের চাঁদপুর এলাকায় আছি। এখানে একটা আশ্রয় কেন্দ্রে দেখতে পাচ্ছেন আমার হাঁটু পর্যন্ত পানি, এখানে আরো সামনে গেলে কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। এবং এখানে সবচাইতে বেশি সংকট যেটা বিশুদ্ধ পানির সংকট। দেখতে পাচ্ছেন যে কলটা, পানির যে টিউবওয়েল রয়েছে সেই টিউবওয়েলটা কিন্তু এর মধ্যেই কিন্তু তলিয়ে গেছে। এবং এই আশ্রয় কেন্দ্রে প্রায় 1000-এর উপরে লোক আছে এবং তাদের পানির উৎস কিন্তু একমাত্র এই টিউবওয়েলটা। প্রত্যেক মানুষ কিন্তু এখন প্রায় হাহাকার করছে
ত্রাণের জন্য। এখানে ত্রাণের প্রয়োজন রয়েছে, বারবারই সেই কথাটা আমাদেরকে জানাচ্ছে এবং তারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে বন্যার্তদের যে সাহায্যটা আসছে, তারা যদি একটু কষ্ট করে সেনবাগের এই ভেতরের দিকটাতে চলে আসে ত্রাণ নিয়ে, তাহলে প্রচুর পরিমাণে মানুষ তারা কিন্তু না খেতে পেয়ে কষ্ট করবে না। এবং এখানে উদ্ধার কাজ করার জন্য নৌকারও প্রয়োজন রয়েছে, যেহেতু পানি বেশি, পানি ক্রমেই বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোট নৌকা এখানে প্রয়োজন। খুব বেশি বড় নৌকা নিয়ে এখানে এলে কিন্তু ত্রাণ কার্যক্রম করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে ছোটখাটো নৌকা নিয়ে যদি আসেন তাহলে মানুষকে উদ্ধার করা এবং ত্রাণ পৌঁছে দেওয়া সেটা কিন্তু সহজ হবে। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ। উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর দাগনভূঞা সহ পার্শ্ববর্তী এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন সাপুয়া, জয়লস্কর সহ বেশ কিছু ইউনিয়ন। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। বন্যার পানিতে ডুবে গেছে ঘর, আদরের মেয়ে আর পালের দুটো গরু নিয়ে টিকে থাকার লড়াই তাদের। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, মুরগির খামার, গবাদি পশুর পাল, ভাসছে মানুষ। পানিবন্দী স্বজনদের উদ্ধার করতে না পেরে দিশেহারা অনেকেই। পানি আজকে 5 দিনে পানি বন্দি গেছে মানুষ। আগে পানি সীমিত ছিল, এখন আজকে 5 দিনে পানি বন্দি হয়ে গেছে। সব এনে মানে দমদমার হারে আছে না, মরে গেছে, কইতাম পারিনি। আমাদপুর আজ 2-3 দিন আনি আরো বাইরে গেছে। কলা গাছের ভেলা ট্রাক্টরে করে নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চলছে। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকটে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞাবাসী। পরিস্থিতি খুবই ভয়াবহ। তারপর অনেকদিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি এবং এই পাশের বাড়িতেও অনেকগুলো ফ্যামিলি বন্দী আছে। আসলে খুব খারাপ অবস্থা। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ট্রলার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই। অনেক ত্রাণের প্রয়োজন। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আসলে লোকেট করতে পারতেছি না যে কোন বাড়ি কোন দিকে হেল্পের সহযোগিতার আহ্বান আসতেছে, কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে ওই জায়গায় যেতে পারতেছি না। পানিতে আটকে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা। তবে পর্যাপ্ত বোট না থাকায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না তারা। এদিকে আশ্রয় কেন্দ্রে আসা বানভাসী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি। বানভাসী এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ চালাতে প্রয়োজন আরো বোটের। রাস্তা অচেনা হয়, খুব বেশি দুর্গত এলাকায় পৌঁছাতেই পারছে না স্বেচ্ছাসেবকরা। সমস্যার উত্তরণে প্রয়োজন স্থানীয়দের সাথে সমন্বয় করে কাজ করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। ফেনীর পাঠানবাড়ি থেকে টেলিফোনের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সংবাদদাতা দিদারুল আলম। ফেনী পৌরসভা থেকে পানি নামতে শুরু করেছে এবং ফেনী সদরের বেশ কয়েকটি গ্রাম এখনো পানিবন্দী রয়েছেন ওখানকার বানবাসী মানুষরা। পৌরসভাতে কিন্তু কিছু কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত মোবাইল টাওয়ারগুলো সচল হয়নি। বন্যার পানিগুলো কিন্তু আস্তে আস্তে করে ফেনী সোনাগাজী এবং দাগনভূঞার দিকে প্লাবিত হচ্ছে এবং সোনাগাজী এবং দাগনভূঞার পানি কিন্তু বাড়ছে। এই বন্যার পানিগুলো নেমে যাওয়ার জন্য ফেনীর যে মুহুরী রেগুলেটর রয়েছে সেই রেগুলেটরের 40টি গেট খুলে দেওয়া হয়েছে এবং বন্যার পানি কিন্তু এখন সমুদ্রের দিকে নামছে এবং মুসাপুরেরও কিন্তু 17টি যে সুইচ গেট সেই সুইচ গেট খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু যে সকল আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সে সকল আশ্রয়কেন্দ্রগুলোতেও কিন্তু খাবারের সংকট দেখা দিয়েছে, পানির সংকট দেখা দিয়েছে, যে কারণে আসলে যে সকল সংগঠনগুলো খাদ্য নিয়ে আসছেন এবং জেলা প্রশাসন এবং সেনাবাহিনী সহ যারা ত্রাণ বিতরণ করছেন, আসলে ত্রাণ বিতরণগুলো আসলে সবাই আসলে পাচ্ছে না। দেশের বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য অনুদান দিচ্ছে। আজ রাষ্ট্রপতির কার্যালয়ে জন ও আপন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে। এছাড়া ধর্মভূমি ও অর্থ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লার বুড়িচংয়ে বন্যা দুর্গত এলাকায় আছেন প্রতিনিধি খায়রুল আহসান মানিক। কিছুক্ষণ আগে পাঠানো সেখানকার খবর জানাচ্ছেন তিনি। গত 3 দিন আগে এই গ্রামের এই উত্তর মাথায় বাঁধ ভেঙেছিল প্রায় 400 ফুটের মতো এবং এই বাঁধ ভাঙার কারণে
এই বুড়িচং উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। আজ 3 দিন পরও ভারত থেকে উজানের থেকে পানি আসার কারণে এই বাঁধ ভাঙ্গা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, অসহায় মানুষের কষ্ট বাড়ছে। কুমিল্লায় প্রায় 7 লক্ষ লোক বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে 74,000 লোক 724টি আশ্রয়কেন্দ্রে উঠেছে এবং জেলা প্রশাসন 15 লক্ষ টাকা এবং 17 টন খাদ্য সামগ্রী বরাদ্দ করেছে। হ্রদের পানির চাপ কমাতে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের 16টি গেটের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। গত রাত 10টায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে সকাল 8:10 জলকপাটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 6 ইঞ্চি করে 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন পিডিবি কর্তৃপক্ষ। মূলত গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপজ্জনক সীমায় পৌঁছায়। তাই হ্রদে পানির চাপ কমাতে এবং উজান ও ভাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে বাঁধের স্পিলওয়ের সবকটি গেট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর, মাইজ ভান্ডারী সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে আরও 6টি মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা এই মামলাগুলো দায়ের করেন। দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা দায়ের করা হয়। আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের একাধিক সদস্যরা রয়েছেন। মামলা দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আইনজীবী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, এতে তাদের পরিবারের সদস্যরাও মারা গেছে। যত বড় ব্যক্তি হোক, হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। একমাত্র ছেলের বাবা হিসেবে আমার একটাই সন্তান, আমি যেন তাদের ন্যায্য বিচারটা আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। তাদের জন্য ন্যায্য বিচারে বাংলাতে খুনি হাসিনার যেন ফাঁসি হয়। এই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা, তার পুত্র জয়, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, তারেক সিদ্দিকী সহ 27 জন এজাহার নামীয় এবং 500 জন অজ্ঞাতনামা ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা এখানে মামলা করেছি। লালবাগ ও নিউ মার্কেট থানার 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া বাড্ডা থানার শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিন ও ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। খায়রুল ইসলামের রিপোর্ট। লালবাগ থানার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ও নিউ মার্কেট থানার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তারা। একই সাথে বাড্ডা থানায় দীপুমণি এবং ভাটারা থানার হত্যা মামলায় আসামা ফিরোজের 10 দিন করে রিমান্ড চেয়ে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন ও দীপুমণির 4 দিন এবং আসামা ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত। 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপুমণি এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসম ফিরোজ এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামা ফিরোজ সাহেব এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল। তার গল ব্লাডারে একটা অপারেশন হয়েছে জুলাই মাসে 7 জুলাই 2024 তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে
এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না। এদিকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তেজগাঁও নাখালপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ, সাজা স্থগিত বা কমিয়েছেন তার তালিকা প্রকাশে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক। 1991 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের সাজা মওকুফ বা স্থগিত করেছেন তা জানানোর আবেদন করা হয়। নোটিশে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার বলে উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীতে এখনও স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা বহাল তবিয়তে রয়েছে অভিযোগ করে তাদের দ্রুত অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সেনানিবাসে আশ্রয় নেওয়া পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের তালিকা প্রকাশেরও দাবি জানান মেজর হাফিজ। পাশের দেশে বসে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছেন অভিযোগ করে তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লব এখনও শেষ হয়নি। বিগত সরকারের সময়ে টর্চার সেল, আয়নাঘর, সম্প্রতি জুডিশিয়াল কু ও গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন বিএনপির এই নেতা। পুলিশি স্টেট যারা নির্মাণ করেছে বাংলাদেশকে, আয়নাঘর নামে একটি নির্যাতনকারী টর্চার সেল বানিয়েছে, গুম করেছে, হত্যা করেছে, তারা বহাল তবিয়তে নিজ নিজ পদে এখনো আছে। প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন। যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। একদিনের সাংগঠনিক সফরে সিলেট পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুণ্যভূমিতে পৌঁছে তিনি প্রথমে দুই সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, বন্যা দুর্গতদের ভোগান্তি থেকে রক্ষা ও ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় নেতারা জানান, বিকেলের সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন দলের মহাসচিব মির্জা ফখরুল। 37 দিন বন্ধ থাকার পর অবশেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে চালু হলো মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চাকা ঘুরলেও আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই দুই স্টেশনে যাত্রী ওঠানামা। সংকট কাটিয়ে আবার মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। যানজটের নগরীতে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। তবে নাশকতার কারণে 18 জুলাই থেকে সেবা বঞ্চিত হতে হয় রাজধানীর বাসিন্দাদের। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 17 দিনের মাথায় চালু হলো মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় জনপ্রিয় ওই গণপরিবহনের। উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী ও মিরপুর 11-তে থামলেও ট্রেন থামেনি মিরপুর 10 ও কাজীপাড়ায়। মিরপুর 11 থেকে সরাসরি শেওড়াপাড়ায় থামছে ট্রেন। আগের মতোই পরবর্তী গন্তব্য আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় স্টেশন হয়ে মতিঝিল। আমাদের প্রত্যাশা থাকবে যে যত দ্রুত সম্ভব ওই দুটো স্টেশন চালু করা যায়। বাইরের যদি আমার ট্রাভেল করতে হতো, এটা খুবই টাইম কনজিউমিং এন্ড হ্যাসেল একটা প্রসেস। আমি অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারি নাই, এই ধরনের বিড়ম্বনা আমাকে গত বেশ কিছুদিন পোহাতে হয়েছে। কর্মদিবসে সড়কপথে মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগে 2 ঘন্টা। মেট্রো রেলের এসি বগিতে 80 টাকায় 25 মিনিটে সমান দূরত্বে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। 7টায় বের হইতাম, তারপর আমি 10টা অফিস ধরতে পারতাম না, কিন্তু আজকে আমি 9টায় বের হয়েছি। আই হোপ আমি অফিসটা ধরতে পারবো। এটা একটা জাতীয় সেবা, সকলের স্বার্থে এখানে ভ্যাট না বসানোই বেটার। শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। সকালে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও
দুপুরে তা বেড়ে যায়। আর বিকেলে অফিস শেষ হওয়ার পর মতিঝিল ও সচিবালয় স্টেশন থেকে উঠাই কঠিন হয়ে যায়, কারণ এই সময় ট্রেনের প্রতিটি বগি কানায় কানায় ভরে যায়। তাই যাত্রীরা বলছেন যে বিকেলের সময় যেন 3 থেকে 4 মিনিট পর পর ট্রেন চালানো হয়। একই সঙ্গে তারা এও বলছেন যে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটার বিড়ম্বনা দূর করতে যেন কাউন্টার ও অটোমেশনের সংখ্যা বাড়ানো হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশ জুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের মিষ্টি মধুর ঘোড়াশাল জাতের আনারসের। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কোনো রাসায়নিক প্রয়োগ ছাড়াই সনাতন পদ্ধতিতে বেশ ভালো ফলন হয়েছে। ফলে খুশি এখানকার চাষি, ক্রেতা বিক্রেতা সহ সকলেই। কৃষি বিভাগের তথ্য মতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারতি ইউনিয়নের রাবান, কুড়াইতলি, কাটাবের, ছয়ধরিয়া, বড়িবাড়ি সহ এই অঞ্চলের প্রায় 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের এই আনারসের চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 50 থেকে 60 হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় প্রায় 1 লাখ টাকা। ফলে এই এলাকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে এই আনারস। আকারে ছোট হলেও আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভালো ফলন হয়েছে আনারসের। পাশাপাশি বাজার ভালো থাকায় দাম পাওয়ায় খুশি চাষিরা। সংবাদের এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ। লেবানন থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট 48 ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। জরুরি অবস্থার বেসামরিক নাগরিকদের নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজিয়ে এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাবেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানায়, দুরভের ব্যক্তিগত প্রাইভেট জেট দেশটির লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। এই অ্যাপ সম্পর্কিত একটি অভিযোগে তার উপর গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে দুরভকে গ্রেপ্তারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানায়। এর আগে অ্যাপটির তথ্য রুশ সরকারের হাতে তুলে দেওয়ার চাপ দেওয়া হলে 2014 সালে রাশিয়া ছাড়েন দুরভ। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেনী সহ 11 জেলায় বানভাসী মানুষের বাড়ছে দুর্ভোগ। খাদ্য ও নিত্যপণ্যের তীব্র সংকট, দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে আরও 6টি মামলার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী থেকে বিতর্কিত কর্মকর্তাদের দ্রুত অপসারণ ও শাস্তির আওতায় আনার দাবি বিএনপি নেতা মেজর হাফিজের। এবং 37 দিন বন্ধ থাকার পর চালু হলো মেট্রো রেল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।